সুস্থায়ী উন্নয়ন ও কৃষি এর আগের পার্টে আমরা ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম এই পর্যন্ত, যে উদ্ভিদের জন্য কি কি ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টস লাগে এবং তারা কি কাজ করে, তারা কম থাকলে উদ্ভিদের দেহে কী কী ক্ষতি হয় বা কী কী সমস্যা দেখা দেয় সেইগুলো দেখেছিলাম। আজকে আমরা জলসেচ ব্যবস্থা আর বিভিন্ন সার যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানব। জলসেচ ব্যবস্থা, পুরনো কিছু জলসেচ ব্যবস্থা আছে আর বর্তমানকালে যেসব জলসেচ ব্যবস্থা আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমেই এখানে পুরনো যেসব জলসেচ ব্যবস্থা ছিল সেইগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আছে কি পরীক্ষা পুলি পদ্ধতি, একটা পরীক্ষা খনন করা থাকতে, এখানে প্রত্যেকটা দেখবে ছবি দেওয়া আছে, সেই ছবি দেখলেই বুঝতে পারবে। পরীক্ষা খনন করা হতো আর এখানে কপিকল থাকতো, মানে পুলি থাকতো। হয় এটা যেটা দিয়েছে যে এটা ম্যানুয়ালি এখান থেকে পুলিতে করে পরীক্ষা থেকে জল তুলে সেই জলটা একটা জায়গায় ঢালতো, সেখান থেকে খাল কাটা থাকতো, ছোট ছোট করে সরু সরু একটা রেখা টানা থাকতো, সেখানে জল ঢাললে এখান থেকে জলগুলো সব সেচের জমিতে, মানে চাষের জমিতে চলে আসতো। এটা হলো পরীক্ষা পুলি পদ্ধতি। চেন পাম্প পদ্ধতি কি, এখানেও তাই। এখানে একটা ওই কুয়ো খনন করা থাকতো, সেটার উপরে একটা কপিকল চালানো থাকতো, সেই কপিকলটাকে চেনের সাহায্যে টানা হতো। চেনের সাহায্যে যখন এটাকে ওই গাড়ির স্টিয়ারিংয়ের মতো এটা যখন ঘুরতো তখন সঙ্গে সঙ্গে এতে বালতি যুক্ত থাকতো, বালতি করে করে একটু করে করে জল উপরে উঠতো, আর সেটা যখন এখানে আসতো বালতিটা ঢেলে গিয়ে, বা এখানে এটা দেখিয়েছে বালতিটা এখানে ঢেলে এখানে জলটা জমা হতো, সেখান থেকে প্রত্যেকটা জমিতে জল চলে যেত। তারপরে এখানে আরেকটা দিয়েছে পদ্ধতি, সেটা হলো রাহাত পদ্ধতি। সেই পদ্ধতিতে এটাও একই, এই যে চেন টানার কথা এখানে বললাম, স্টিয়ারিংয়ের মতো একটা জিনিস ছিল, সেটাকে চেন দিয়ে টানা হতো। এই চেন টানার কাজ বা এটাকে ঘোরানোর কাজ করা হতো গরু দিয়ে, গরু বেঁধে দেওয়া হতো। এই গরুটা যখন এর চারপাশ দিয়ে ঘুরতো তখন এটা এভাবে ঘুরতো চক্র আর অক্ষদণ্ডের মতো, এখানে ঘুরে ঘুরে ওই বালতির জলটা পড়তো, সেখান থেকে জমিতে জল যেত। সেচ পদ্ধতিটাও এরকম অনেক প্রাচীন পদ্ধতি। আচ্ছা, ডিঙি পদ্ধতি কি, ডিঙি পদ্ধতির ছবি এখানে দেয়া আছে, দেখো এই দিকে একটা ভারী কিছু ইট বা কিছু ভারী কিছু এই বাঁশের এই দিকে বাঁধানো থাকতো, আর এই দিকটায় যখন মানুষজন যেত, মানে এটাও ম্যানুয়ালি করতে হতো এই পদ্ধতিতে, পাম্প করার মতো আমরা যেরকম কল পাম্প করি এই বাঁশদণ্ডটাকেও ধরে পাম্প করা হতো, এখান থেকে জল উঠতো, উঠে পাশের জমিতে গিয়ে পড়তো এভাবে। আর এমনিতে যখন এটাকে ছেড়ে দেওয়া হতো তখন এইটা যেহেতু ভারী, ভারী দিকটা নিচে থাকতো আর এই হালকা যেদিক থেকে জলটা উঠবে সেদিকটা উপরে থাকতো। এটা হলো ডিঙি পদ্ধতি। বাঁশকল বা পাড়াকলটা কি, এখানে দুটো ছোট ছোট বাঁশের টুকরো লাগানো থাকতো, এটাও ওই হ্যান্ড পাম্পের মতোই, দুটো পায়ে দুদিকে চাপ দিলে একটা এরকম 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 করে ওঠানামা করতো। তো এখানে যেমন দেখো ছবি দিয়ে দিয়েছে, একটা নিচুতে আছে একটা উঁচুতে আছে, এইভাবে একদিক থেকে জল উঠতো আর একদিকে জমিতে গিয়ে জলটা পড়তো, এইভাবে এখানে সেচ কার্য চালানো হতো। এছাড়া কি কি আছে, মুক্ত নালা পদ্ধতি বা বৃহৎ মাত্রায় জলসেচ, যেগুলো খাল খনন করে যে জলসেচগুলো হতো, বড় খাল খনন করা হতো নদীর থেকে, সেই বা যেখানে মোটামুটি জল থাকবে সেই থেকে সেখান থেকে খাল খনন করে জলটাকে নিয়ে এসে যেখানে চাষের জমি তার পাশ দিয়ে খালটাকে খনন করা হতো, এই জলটা এই চাষের জমিগুলোতে ব্যবহার করা হতো। কিন্তু এখানে খাল জলসেচ পদ্ধতির গুরুত্বও আছে, যে বিশালায়তন যখন চাষের জমি, সেক্ষেত্রে খালের মাধ্যমে জলসেচটা সহজে করা যায়। আবার খালের মাধ্যমে জল আনলে পরে এখানে মাটির তলার যে ভৌম জল সেটা ভৌম জল ভাণ্ডার পরিপূর্ণ হয়। আশপাশের যে জমি যদি রুক্ষ হয় তাহলে এখান থেকে জলের সোর্স থাকলে এই পাশের জমিগুলোতে ভৌম জলের ভাণ্ডার পরিপূর্ণ হবে, তাহলে আলটিমেটলি মাটির উর্বরতা বৃদ্ধি পায়। কিন্তু সমস্যা আছে কি, এইসব জায়গায় যদি যে নদী থেকে খালটা খনন করা হচ্ছে সেই নদীতে যদি জল শুকিয়ে যায়
তাহলে সমস্যা হবে। বর্ষাকালে যখন নদীতে বান ডাকবে, বন্যা হবে, তখন নোনা জল ঢুকে যেতে পারে, পলি মাটি পড়ে এই খাল গভীরতা কমে যেতে পারে। এইসব সমস্যাগুলো এখানে আছে। খাতরেখা জলসেচ পদ্ধতি কি? এটা এখনও ইউজ হয় বিভিন্ন জায়গায়। এখান থেকে জলসেচ করা হয়, করে মানে সেচের জল এখানে রেখে জমির দুপাশ থেকে একটু উঁচু করে দেওয়া হয়, যাতে জমি থেকে জলটা না বেরিয়ে যায়, যতক্ষণ না জমির যে ভৌম জলের স্তর সেটা কিছুটা উন্নত হচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে ভৌম জলের স্তর, সেই পর্যন্ত রাখা হয়, তারপরে আবার জলটাকে ছেড়ে দেওয়া হয়। সমান্তরালভাবে এই যে খাত জলসেচ করেছে, সমান্তরাল বা সমতল খাত জলসেচ, যেখান থেকে দেখো জল গিয়েছে তার পাশ থেকে ছোট ছোট করে নালা কেটে দিয়েছে, এই জমিতে জল যাচ্ছে। উচ্চস্তরীয় খাত সেচ, এখানে জল আছে, এখান থেকে এইভাবে সরল রেখা বরাবর এরকম রেখা টেনে দিয়েছে, এখান থেকে জলটা এই দিকে গিয়ে এই জমিটাকে পুরোটা জলসেচের ব্যবস্থা করছে। এগুলো হলো খাতরেখা জলসেচ পদ্ধতি। এগুলো একবার দেখে নেবে, ছোট ছোট জিনিস এগুলো, আর ডিটেলসে গেলাম না। প্লাবন জলসেচ পদ্ধতি, যে চেক জলসেচ পদ্ধতি, বেসিন জলসেচ পদ্ধতি, এগুলো হলো হর্টিকালচারের কাজে ব্যবহার করা হয়। যে গাছের গোড়ায় চারপাশ থেকে গর্ত করে, মানে একটা গাছ তার গোড়াটা মাটি দিয়ে আটকানো, তার চারপাশ থেকে গোল করে ঘিরে দেওয়া হয়, সেই গোলের মধ্যে দিয়ে জল পাঠানো হয়। মানে গাছের গোড়ায় জল যাচ্ছে না, কিন্তু গাছের চারপাশের যে গোলটা আছে ওর মধ্যে দিয়ে জলটা যাচ্ছে, সেটা হলো এই জলসেচ পদ্ধতি। আচ্ছা, আর এখনকার বর্তমানে যেসব জলসেচ পদ্ধতি আছে এগুলো একটু দেখবে। তার মধ্যে আছে বিন্দু জলসেচ পদ্ধতি আর ফোয়ারা জলসেচ পদ্ধতি। বিন্দু জলসেচ পদ্ধতিগুলো হলো, এই দেখো এখানে ছবি দিয়ে দিয়েছে, একটা পাইপ গেছে একদম গাছের যেখানে গোড়া, সেই গোড়া দিয়েছে, মানে যেখানে শিকড়ের খুব কাছাকাছি দিয়ে একটা পাইপ গেছে, তার মাঝে মাঝে ছোট এরকম স্প্রিংকলার দিয়ে দেওয়া হয়েছে। ড্রিপ বা ট্রিকল ইরিগেশন, এখান থেকে ছোট ছোট ফুটো আছে, এখান থেকে চারপাশ থেকে জল যাচ্ছে, দেখো গাছের গোড়াটাই হলো এর মেন টার্গেট, গাছের গোড়ায় গিয়ে জলটা দিচ্ছে, এটা হলো বিন্দু জলসেচ পদ্ধতি। আর ফোয়ারা জলসেচ পদ্ধতি হলো, এদিকে দেখো ছবি দিয়ে দিয়েছে, যে এরকম গাছের উপরে, মানে যতটা জমিতে গাছ যতটা বাড়বে তার উপরে পর্যন্ত স্ট্যান্ডের মাথায় এরকম টানানো থাকে ফোয়ারার মতো, এখান থেকে জল বেরিয়ে আসে। এবার এটা বিভিন্ন ধরনের হয়, এই ফোয়ারাগুলো নির্দিষ্ট জায়গায় থাকতে পারে, মানে স্থির অবস্থায় থেকে চারপাশে জল ছেটাচ্ছে, এটা হতে পারে। ঘূর্ণায়মান ফোয়ারা হতে পারে, মানে এই স্প্রিংকলারগুলো এভাবে থাকলো, এভাবে ঘুরতে থাকে টাইম টু টাইম, এরকম হতে পারে। প্রপেলার ফোয়ারা জলসেচ পদ্ধতি, যে এভাবে ঘুরতেই থাকবে, ওটা ছিদ্র বিশিষ্ট জলসেচ পদ্ধতি। এগুলো ওই একই জিনিস, মানে ফোয়ারা সেটা হয় স্ট্যাটিক থাকবে, নয় মুভমেন্ট হবে, এই ধরনের। তো এই পদ্ধতিগুলো, এই বিন্দু জলসেচ পদ্ধতি আর ফোয়ারা জলসেচ পদ্ধতি, এইগুলোর সুবিধা কি? এগুলো জলের অপচয় কম হয়, যতটুকু জল দরকার, যেসব জমিতে যতটুকু জল দরকার সেইটুকু জলই আমরা ব্যবহার করতে পারবো, জলের বেশি অপচয় হবে না। আবার প্রত্যেকটা গাছের গোড়ায় জল পাঠানো সম্ভব হয় এর মাধ্যমে, কিন্তু সমস্যা হলো এগুলোর যে ইনস্টলেশন খরচ খুব বেশি, মানে প্রথমে যখন অ্যাপারেটাসগুলো মানে লাগানো হবে, পাইপগুলো লাগানো হবে, সেই খরচ বেশি। তারপরে ধরো যদি ঝড় হয় তাহলে ফোয়ারার এই যে স্ট্যান্ডগুলো, এগুলো ভেঙে যেতে পারে, সেখানে আবার এগুলো ইনস্টল করতে আবার খরচ হবে। তারপরে এই যে এখানে যে ছোট ছোট পাইপের মাধ্যমে জল যাচ্ছে, এখানে সহজেই কাদা ঢুকে যেতে পারে, কাদা ঢুকে গেলে এইগুলো বন্ধ হয়ে যাবে, তখন সেগুলোর মেনটেনেন্সের জন্য মেনটেনেন্স চার্জও বেশি আর ইনস্টলেশন চার্জও বেশি, কিন্তু এক্ষেত্রে জলের খরচটা কম হয়। এই গেল তাহলে জলসেচের প্রয়োজনীয়তা কি? জলসেচের প্রয়োজনীয়তা তো আমরা জানি, যে যেসব উদ্ভিদ আমরা মানে চাষ করব, যে উদ্ভিদগুলো বাড়ার জন্য জল অবশ্যই দরকার, গাছের খাদ্য তৈরির জন্য জল দরকার, সেই জলটা ভৌম জল থেকেই পাওয়া যায়। ভৌম জলের স্তর যদি নিচে নেমে যায় তাহলে গাছ জল পাবে না, সেই ভৌম জলের স্তরটাকে ঠিকঠাক রাখতে এই জলসেচের প্রয়োজনীয়তা। সারের ব্যবহার, সার কী কাজে লাগবে? শুধু জল দিলেই হবে না, আমরা ম্যাক্রো মাইক্রো এলিমেন্টস পড়েছিলাম, যেগুলো উদ্ভিদের জন্য দরকারি।
তো শুধু জল থাকলেও আর যে খনিজ পদার্থ আছে মাটিতে সেইটা উদ্ভিদ টেনে নিল সেটা সম্ভব হয় না। অনেক সময় খনিজ পদার্থের পরিমাণ কম থাকে সেই মাটিতে, সেই সব ক্ষেত্রে আমাদের সার ব্যবহার করতে হয়। সারের মধ্যে মানে মেনলি ব্যবহার হয় রাসায়নিক সার, আর এখন জৈব সারের ব্যবহারও ধীরে ধীরে বাড়ছে। রাসায়নিক সার কি, যেগুলো ল্যাবরেটরি বেসিস উৎপন্ন হয় এবং কলকারখানায় তৈরি হয়ে প্যাকেটজাত হয়ে বাইরে আসে, সেই প্যাকেট আমরা কিনি এবং গাছের গোড়ায় বা জমিতে ছড়িয়ে দিই, সেগুলো হলো রাসায়নিক সার। আর জৈব সার কি, যেগুলো আমরা বাড়িতেই তৈরি করতে পারি, যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো থেকে তৈরি হয় যে সারগুলো বা জৈব বস্তু আছে কিছুটা, সেই সারগুলো হলো জৈব সার। এবার জৈব সার হলো আবার দু রকম, ম্যানিওর আর বায়োফার্টিলাইজার। ম্যানিওর আবার 3 রকম হয়, ফার্মইয়ার্ড ম্যানিওর, মিশ্র সার যেটা, আর সবুজ সার। ফার্মইয়ার্ড ম্যানিওরটা কি, ধরো একটা ফার্মে অনেক মুরগি, গরু, হাঁস এসব পোষা থাকে, এরা সবসময় মাটি খুঁচে খুঁচে খাচ্ছে, যেখানে সেখানে পটি করছে, তাহলে এদের এই যে আবার গাছপালা থেকে পাতা ঝরে পড়ছে, তারপরে গাছের ডালপালা পড়ছে, সব কিছু একসাথে পচছে মাটির মধ্যে মিশে, পচে যে সারটা তৈরি হচ্ছে সেটাই হলো ফার্মইয়ার্ড ম্যানিওর। মিশ্র সারটা কি, মিশ্র সার হলো আমরা যেসব জিনিসপত্র মানে প্রতিদিন যে তরকারির খোসা, ফলের খোসা, পচা শাকসবজি এগুলো ফেলে দিচ্ছি, তার সাথে কিছু কিছু পরিমাণ রাসায়নিক সার মিশিয়ে টাইম টু টাইম মিশিয়ে মিশ্র সারটা তৈরি করা হয়, মানে কিছুটা জৈব সার কিছুটা রাসায়নিক সার, সেটা হলো মিশ্র সার। আর সবুজ সারটা কি, সবুজ সারটা পরের পেজে আছে, দেখো এখানে হলো যে শিম্বগোত্রীয় গাছের সরাসরি চাষ করলে, এটা আমরা অলরেডি জানি যে শিম্বগোত্রীয় গাছের মূলে অর্বুদ থাকে, সেখানে রাইজোবিয়াম থাকে, তারা নাইট্রোজেন আবদ্ধ করে মাটিতে, এগুলো অলরেডি আমরা জেনেছি আগে। তো সেই সব নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া ওখানে থাকে, আর সেই ওই সারগুলোকে, শিম্বগোত্রীয় গাছগুলোকে যদি উৎপন্ন হওয়ার পরে কেটে ফেলা হয়, কেটে মাটিতেই মিশিয়ে দেওয়া হয়, তাহলে ওগুলোও পচে যায়। তাহলে ওগুলোও পচে সার উৎপন্ন হলো, জৈব পুষ্টি দিল, আর নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়াও মাটিতে মিশে থাকলো। এই দুটো মিলে যে সারটা তৈরি হয় সেটা হলো সবুজ সার। আচ্ছা, এবারে হলো বায়োফার্টিলাইজার বা জীব সার। জীব সারটা কি, অণুজীব বা ছত্রাক যখন মাটিতে মিশে যে সারটা তৈরি করছে, তার মধ্যে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এগুলো এককভাবে বা মিশ্রিতভাবে, মানে এককভাবে শুধু ব্যাকটেরিয়া থাকতে পারে, বা শৈবাল থাকতে পারে, বা শৈবাল ও ছত্রাক একসাথে থাকতে পারে, থেকে যে সার উৎপন্ন করছে সেটা হলো বায়োফার্টিলাইজার। বায়োফার্টিলাইজার 3 রকম, ব্যাকটেরিয়াল বায়োফার্টিলাইজার, সায়ানোব্যাকটেরিয়াল বায়োফার্টিলাইজার আর ফাঙ্গাল বায়োফার্টিলাইজার। ব্যাকটেরিয়াল বায়োফার্টিলাইজার প্রথমে দেখে নিই, মুক্তজীবী রূপে নাইট্রোজেন আবদ্ধ করে যেসব ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টার, ব্যাসিলাস পলিমিক্সা, ক্লস্ট্রিডিয়াম, এগুলো হলো মুক্তভাবে মাটিতে তারা জন্মে তারা মাটিতে মিশে গিয়ে মাটির নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে তোলে, যেটা যেসব উদ্ভিদ সেই মাটিতে চাষ হবে তাদের পক্ষে ভালো, তাদের পুষ্টি উপাদান যোগান দেয়। এরা হলো গিয়ে মুক্তজীবী রূপে বসবাসকারী ব্যাকটেরিয়া। আচ্ছা, এছাড়া আছে যেসব ব্যাকটেরিয়া গাছের সাহচর্যে থেকে নাইট্রোজেন আবদ্ধ করে, তারা গাছের মূলের কাছাকাছি বসবাস করে, এসব ব্যাকটেরিয়া রাইজোস্ফিয়ার সাহচর্য বলা হয় একে। এরা গাছের মূলের কাছাকাছি বসবাস করে গাছের অ্যাসোসিয়েটিভ মিউচুয়ালিজমের মাধ্যমে গাছকে পুষ্টি যোগান দেয়, নাইট্রোজেন আবদ্ধ করতে গাছকে সাহায্য করে, তার বদলে নিজেরাও কিছুটা উপকার পায়, গাছ থেকে কিছুটা শর্করা পদার্থ পায়। এরা গাছের কাছাকাছি বসবাস করে, গাছের সাহচর্যে থেকে এইসব ব্যাকটেরিয়া বসবাস করে। আর মিথজীবী ব্যাকটেরিয়া কি, যেটা মিথজীবী ব্যাকটেরিয়া হলো গাছের মূলের সাথেই বসবাস করে, তারা মূলের অর্বুদ তৈরি করে, রাইজোবিয়াম টাইপের যে ব্যাকটেরিয়াগুলো সেইগুলো হলো এইগুলো, এরা হলো মিথজীবী ব্যাকটেরিয়া, শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে, এরা হলো মিথজীবী ব্যাকটেরিয়া। আচ্ছা, এইগুলো হলো ব্যাকটেরিয়াল বায়োফার্টিলাইজার। এবার হলো নীলাভ সবুজ বায়োফার্টিলাইজার। নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, এরাও 2 রকম, মুক্তজীবী সায়ানোব্যাকটেরিয়া এটা এক ধরনের, আর মিথজীবী রূপে বসবাস করে সায়ানোব্যাকটেরিয়া এরা এক ধরনের।
তাহলে মুক্তজীবী রূপে যেসব সায়ানোব্যাকটেরিয়া বাস করে, অ্যানাবিনা, নস্টক, এগুলো জমিতে নিজেরা উৎপন্ন হয়ে নিজেরাই মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে দিয়ে এদেরকে যদি মাটিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে এরা পচে গিয়ে এবং এদের সাহায্যে যে নাইট্রোজেন মাটিতে যুক্ত হলো সেই সব মিলে সমগ্র জমিটার পুষ্টি উপাদান বৃদ্ধি হয়। এরা মুক্তজীবী সায়ানোব্যাকটেরিয়া। আর মিথজীবী রূপে যে সায়ানোব্যাকটেরিয়াগুলো বসবাস করে সেগুলো হলো অ্যাজোলা, অ্যানাবিনা সমন্বয়, যেমন এখানে বলেছে। অ্যাজোলা পিনাটা ভাসমান স্বাদু জলবাসী ফার্ন, এগুলো ধানের ক্ষেতে জন্মায়। ধানের ক্ষেতে তোমরা দেখে থাকবে ধান চাষের আগে কিছুটা জল জমিয়ে রাখা হয়, মানে ধানের চারাগুলো যখন রোপণ করা হয় তখন কিছুটা জল জমিয়ে রাখা হয়, সেখানে এই জলবাসী ফার্ন এগুলো যখন জন্মায় তখন এরা 5-7 দিনের মধ্যে এরা সংখ্যায় দ্রুত বেড়ে গিয়ে এদের বংশবৃদ্ধি করে, পুরো জমিটায় ছড়িয়ে যায়। সঙ্গে কি হয়, এদের পাতায় সায়ানোব্যাকটেরিয়া জন্মায়, সেটা মিথজীবী রূপে নাইট্রোজেন আবদ্ধ করে। এবার এই যেসব ফার্নগুলো এগুলো যখন জমিতে মিশে যাচ্ছে এরা নিজেরাও পুষ্টি উপাদান যোগান দিচ্ছে, আর এদের মাধ্যমে যে মিথজীবী রূপে নাইট্রোজেন আবদ্ধ হয়েছে মাটিতে তারাও পুষ্টি উপাদান যোগান দিচ্ছে। তার ফলে গাছের উপকার হচ্ছে, যেসব উদ্ভিদ ওখানে চাষ হচ্ছে এরা সায়ানোব্যাকটেরিয়া মিথজীবী রূপে বসবাস করে। এবারে হলো ফাঙ্গাল ছত্রাক বায়োফার্টিলাইজার। এখানে আমরা যেটা 3 নম্বরে দেখেছিলাম ফাঙ্গাল বায়োফার্টিলাইজার, এটা কি? এটাকে বলা হচ্ছে মাইকোরাইজা। ছত্রাক ও গাছের শিকড়ের এমন মিথজীবী সমন্বয়কে বলা হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা 2 ধরনের হয়, বহিঃ মাইকোরাইজা আর অন্তঃমাইকোরাইজা। বহিঃ মাইকোরাইজা হলো যখন মূলের বাইরের দিকে এই মাইকোরাইজাটা মানে ছত্রাকগুলো জমে মূলের বাইরের দিকে একটা ম্যান্টেল গঠন করে এটার কাজ কি হচ্ছে, এরা গাছের শোষণ তলের পরিসর বাড়িয়ে দিচ্ছে, তাতে করে জল, খনিজ লবণ গ্রহণটা সহজ হয়ে যাচ্ছে। আর যেসব অদ্রাব্য জৈব পদার্থ মাটিতে আছে মিশে তাদেরকে গাছের কাছে গ্রহণযোগ্য করে তুলছে। এখানে দেখো লিখে দিয়েছে অদ্রাব্য জৈব পদার্থকে দ্রবণীয় করে তোলে, ফলে গাছের কাছে সহজে গ্রহণযোগ্য হয়। এরা হলো শিকড়ের বাইরে দিয়ে ছত্রাকটা বিস্তার লাভ করে ম্যান্টেল টাইপ গঠন করে বাইরে দিয়ে, এখানে ছবিও দিয়ে দিয়েছে। আর অন্তঃমাইকোরাইজাটা কি? অন্তঃমাইকোরাইজা হলো শিকড়ের মধ্যে পর্যন্ত জালিকাকারে বিস্তৃত হয়ে যায়, শিকড়ের ওপর দিকেও হালকাভাবে জালক আকারে থাকে, শিকড়ের ভেতরেও অন্তঃকোষীয় অঞ্চলে বর্ধিত হয়, তার ফলে কোষের মধ্যে গহ্বর সৃষ্টি হয়। তার ফলে যেসব মাটি থেকে যেসব পুষ্টি উপাদান উদ্ভিদ গ্রহণ করছে তাদের গ্রহণ সহজ হয়, আর ধরে রাখার ক্যাপাসিটিও বাড়ে, জল বা জৈব পদার্থ খনিজ পদার্থদের ধরে রাখার ক্যাপাসিটি বাড়ে। আচ্ছা, সারের ব্যবহারের প্রয়োজনীয়তাটা আমরা অলরেডি আগেই বললাম যে জমিতে সবসময় এমন নয় যে জৈব উপাদান বেশি থাকে। যেসব জমিতে চাষ হচ্ছে সেখানে যেসব উদ্ভিদের চাষ হচ্ছে তাদেরকে প্রপার জৈব উপাদান পরিপূরণ করার জন্যই সার ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। এর পরের পার্টে আমরা পেস্টনাশক মানে কী পেস্ট উৎপন্ন হচ্ছে তাদের নিয়ন্ত্রণ করব কী করে, আর কৃষিতে তাদের প্রভাব, এগুলো আমরা দেখব।